একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় জাতীয় স্বার্থে, এবং সেই কাজটা করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাক্ট চেকিং নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, দুদিন বিরতি দিয়ে আজ যখন এই আয়োজন নিয়ে আমরা হাজির হলাম, তখন আমাদের হাতে আছে বেশ কিছু বিপজ্জনক অপতথ্য, এবং সেগুলোর মধ্য থেকে আমরা 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি এবং দেখেছি মূলত ধর্মীয় অনুভূতিকে ইস্যু করে ভারতের গণমাধ্যম যেমন একদিকে গুজব ছড়াচ্ছে, যেটি করে আসছে তারা, তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিকে এডিট করে ছড়ানো হয়েছে বাংলাদেশ নিয়ে রীতিমতো ভুলভাল তথ্য। চলুন এক নজরে কয়েকটি ফ্যাক্ট চেক দেখে আসি। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি আগামী 26শে মে বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রায় 20,000 রিয়াকশন এবং 250-র বেশি শেয়ার হয়েছে। তবে এটা যে ভুল তথ্য সেটা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায়, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। যে ছবি ব্যবহার করা হয়েছে সেটা গত 31 জানুয়ারি আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজের প্রকাশিত একটি প্রতিবেদন। ওদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন স্কুল ছাত্র শহীদ মিনার ভাঙছে। সেই ভিডিও সহ আরও কিছু পোস্ট নেতিবাচকভাবে করা হয়েছে, যেখানে শহীদ মিনার ভাঙার আসল কারণের বিষয়ে কিছুই বলা হয়নি। অর্থাৎ দাবি করা হয়েছে যে ইতিহাস ঐতিহ্য ধ্বংস করার প্রেক্ষিতেই সেই শহীদ মিনারটি ভাঙা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা গেল, শিক্ষার্থী কর্তৃক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার ভাঙচুরের ভাইরাল ভিডিওটি কোনো বিদ্বেষমূলক সাম্প্রদায়িক কর্মকাণ্ডের অংশ নয়। বিদ্যালয়টিতে নতুন করে বড় একটি শহীদ মিনার নির্মাণ করায় প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে পুরাতন ছোট শহীদ মিনারটি ভেঙে ফেলা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে দৈনিক 4200টি আলাদা আলাদা বুস্টিং বিজ্ঞাপন চলছে এমন দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পোস্টটিতে আরও দাবি করা হয়, প্রতিটি বিজ্ঞাপনের পেছনে যদি $10 খরচ করা হয়, তাহলে দৈনিক এর পেছনে $42,000 বা প্রায় 55 লাখ টাকা খরচ করা হচ্ছে। এই বিষয়টি অপতথ্য সেটি নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তারা জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে দৈনিক 4200টি আলাদা আলাদা বুস্টিং বিজ্ঞাপন চালানোর দাবিটি সঠিক নয়, বরং এই পেজ থেকে সবশেষ বিজ্ঞাপন চালানো হয়েছিল 2024 সালের 4 থেকে 6 আগস্ট পর্যন্ত। বর্তমানে পেজ থেকে কোনো বিজ্ঞাপন চালানো হচ্ছে না। সম্প্রতি বাংলাদেশের একটি ইনস্টিটিউটে মেয়ের সাথে ফোনে কথা বলায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছেন মেয়েটির বাবা। এই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ঢাকা ইনস্টিটিউটে একটি ছুরি দিয়ে একজন ছাত্রকে আক্রমণ করা হয়েছিল। তবে অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়, বরং এটি ভারতের গুজরাটের ঘটনা। ইন্ডিয়া নিউজ এইচডি নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত 15 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিওর সাথে মিলে যায়। এই ভিডিওটি একাধিক ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়, ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়া এলাকায় 4টি হিন্দু পরিবারের বাড়িতে জামাত শিবিরের কর্মীরা নাকি অগ্নিসংযোগ করেছে। তবে অনুসন্ধানে জানা যায় এটা অপতথ্য। ফটিকছড়িতে হিন্দু পরিবারের বাড়িতে জামাত শিবিরের কর্মীরা অগ্নিসংযোগ করেনি। প্রকৃতপক্ষে ওটা ওই এলাকায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হিন্দু নয়, বরং সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং ঘটনাটিও 19 ফেব্রুয়ারি। আজ 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি আমরা। দেখা গেছে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে অপতথ্য ছিল সবচেয়ে বেশি। অপতথ্য ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের সোশ্যাল প্ল্যাটফর্ম বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তারা ধারাবাহিকভাবেই কাজটি করছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর কতটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা করছে, আর কতটা শুধু ভিউ বাণিজ্যের জন্য। রাকিব হাসান, 71। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম যদি সামান্য সময় স্ক্রল করেন, এরকম অজস্র পোস্ট আপনাদের চোখে পড়বে এবং আমাদের চোখে পড়েছে, এবং আমরা সেখান থেকে সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। এবং যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সমস্ত তথ্য যাচাই করেন, তাদের একজন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এবং একই সঙ্গে আমরা বিশ্লেষণও শুনতে চাই। যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং অতীশ দীপঙ্কর শ্রীগান হলের প্রভোস্ট AGM নিয়াজউদ্দিন, এবং আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের হেড অব অপারেশন সাজ্জাদ হোসেন চৌধুরী। আপনাদের দুজনকেই
ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং জনাব এম নিয়াজউদ্দিন আপনার কাছে আসবো। তার আগে আমরা একটু জনাব সাজ্জাদ হোসেন আপনার কাছে আসতে চাই, ফ্যাক্ট চেকিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনি নিতে চাই। দেখুন, আমরা দেখতে পেলাম আপনার রিউমার স্ক্যানের পক্ষ থেকে যে ফ্যাক্ট চেকিংগুলো করছেন, সেই পেজের মধ্যে আমরা ঢুকে দেখতে পাচ্ছি যে ওই পেজ থেকে এর আগেও একাধিকবার এরকম রিউমার ছড়ানো হয়েছে। যেটা আসলে সবাই জানতে চায় যে যখন এক বা একাধিক পেজ থেকে কন্টিনিউয়াসলি এরকম রিউমার ছড়ানো হচ্ছে, পোস্ট ফ্যাক্ট চেকিংয়ের পাশাপাশি ওই পেজের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া যায়, এবং একই সঙ্গে আপনার কি মনে হচ্ছে কতটা আসলে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা বা দেশকে অস্থিতিশীল করার জন্য হচ্ছে, বা কতটা শুধু ভিউ বাণিজ্যের জন্য হচ্ছে, সংক্ষেপে? আচ্ছা, প্রথমে একাত্তর টিভিকে ধন্যবাদ এমন একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য। যেটা বলছেন যে মানে একই পেজ থেকে বারবার গুজব ছড়ানো হচ্ছে, এর পিছনে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় কন্টেন্ট গুলোর ক্ষেত্রে মানুষের ধর্মীয় স্বার্থ থাকতে পারে, রাজনীতিক বিষয়গুলোতে রাজনীতির স্বার্থ থাকতে পারে, বা জাতিগত বা গোষ্ঠীগত বিষয়গুলোতে সম্প্রদায়গত বিভিন্ন ধরনের স্বার্থ থাকতে পারে। এর মধ্যে কেউ কেউ ভিউ বাণিজ্যের জন্য করে, এটাও ঠিক, আবার কেউ কেউ নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, রাজনীতিক বা ধর্মীয় বা সম্প্রদায়গত উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে। মূলত হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মানে তেমন কোনো সুযোগ মানে বাংলাদেশের দিক থেকে যেটা বলতে পারেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এই বিষয়গুলোকে নজরদারি আওতায় এনে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে কর্তৃপক্ষগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে মানে নালিশ বা অভিযোগপত্র প্রেরণ করতে পারে। তো সরকারের পক্ষ থেকে তো এইসব আইডি বা সরাসরি বন্ধ করার কোনো সুযোগ নেই। মূলত হচ্ছে এখানে মানে সরকার চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বিষয়ে মানে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারে। চমৎকার। আর ছোট করে 30 সেকেন্ডসের মধ্যে যদি একটা পরামর্শ আমাদেরকে দিয়ে দেন, আমরা যারা সাধারণ মানুষ তারা আসলে ফ্যাক্ট চেকিংটা আসলে বুঝবো কি করে, যে কোনটা সঠিক তথ্য আর কোনটা ভুল তথ্য? আমরা পরামর্শ ধারাবাহিকভাবে পাচ্ছি, যদি আপনি কিছু যুক্ত করেন। কোনটি সঠিক তথ্য ভুল তথ্য? প্রথমে হচ্ছে মানে যেটা সন্দেহ করতে হবে আপনাকে, কোনো একটা ভুল তথ্য মানে যে কোনো একটা ভাইরাল বিষয় বা কোনো আবেগী বিষয়, ধরেন কোনো একটা হচ্ছে স্পষ্টতার বিষয় যখন আমরা দেখব, সহজেই আমরা এটা বিশ্বাস না করি, প্রথমে একটু সন্দেহ করি বিষয়টা কি মূলধারার গণমাধ্যমে আছে বা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো কি এটা ফ্যাক্ট চেক করেছে, এই বিষয়টা আমাদের মানে এই বিষয়টা ডাউটে আসা প্রয়োজন। এছাড়া হচ্ছে দর্শন সংক্রান্ত যে বিষয়গুলো এখন হচ্ছে, যেমন হচ্ছে মানে এখানে গণমাধ্যমের একটা দায় আছে, যেমন হচ্ছে রাজশাহীর চলন্ত বাসে যেই হয়রানির ঘটনাটা ঘটলো, এখানে হচ্ছে মূল বিষয়টা কিন্তু মূলধারার গণমাধ্যমে আসতেই 2-3 দিন সময় পার হয়ে গেছে। এখানে তথ্য গোপন বা এই পয়েন্টে নিয়ে জনাব সাজ্জাদ আমি শেষ করি, কারণ গণমাধ্যমের দায় আছে, আমি এই রেশটা নিয়ে একটু কথা বলতে চাই। এজেএম নিয়াজউদ্দিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জনাব এজেএম নিয়াজউদ্দিন, একটু বলবেন আসলে আমরা যে ফ্যাক্ট চেকারের সাথে কথা বলছিলাম, সাজ্জাদ হোসেন, তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে মূলধারা গণমাধ্যমেরও আসলে দায় আছে এই সঠিক তথ্যটাকে প্রচার করার ক্ষেত্রে। আপনার জায়গা থেকে দুটো বিষয় আমি জানতে চাই। প্রথমত, যেভাবে গুজবের প্যানিট্রেশন বা বিস্তারটা ঘটছে, একজন রাজনীতিবিজ্ঞানী হিসেবে আসলে দেশের জন্য কি ধরনের ঝুঁকি আপনি অন্তত টের পাচ্ছেন? সমাধান থাকলে সেই পরামর্শটা আমাদেরকে জানাবেন, এবং গণমাধ্যমের কাজটা সেক্ষেত্রে কি হতে পারে, যতটা আমরা করার চেষ্টা করছি এর বাইরে আর কি করার সুযোগ রয়েছে? জি ধন্যবাদ। আমরা এই প্রযুক্তির বিকাশের সময়ে ঘরে ঘরে মোবাইল ফোন আছে, মানুষ তার বিনোদনের উৎস হিসেবে ফেসবুক ব্যবহার করে, হাতের কাছেই যখন সে অবসর পায় সে ফেসবুক ব্যবহার করে, এবং ব্যবহার করার সাথে সাথে দেখা যাচ্ছে তার নিউজ স্ক্রলে বিভিন্ন রকম সংবাদ আসছে। এখন সে কোনটাকে গ্রহণ করবে না, এটা নির্ভর করছে তার উপর। এখন আমাদের সমাজটা হচ্ছে একটা বিভিন্ন রকম একটা মিক্সড একটা কালচার আছে। এখানে আপনার জনসচেতনতার জায়গাটাতে অনেক দুর্বলতা আছে, আমাদের শিক্ষার হার কম, যেখানে মানুষজন কোনো কিছুকে দেখছে এবং সেটাকে বিশ্বাস করছে, তার পছন্দের বিষয় অথবা অপছন্দের বিষয় হোক, সে কি করছে এটা না জেনে এটা কি সত্যিকার সংবাদ নাকি ফেক সংবাদ সেটা না করেই সে নিউজ
ই করছে, শেয়ার করছে, কমেন্ট করছে, লাইক করছে, এবং যার ফলে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তার সাথে তার নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, তার নিজস্ব ভালো লাগা এর সাথে জড়িয়ে পড়ছে। আমরা যদি দেখি এখানে একদম নির্দিষ্ট করে যদি বলি, এটা অনেকেই পরিকল্পিতভাবে করছে, কোনো গ্রুপ করছে, কোনো নির্দিষ্ট গোষ্ঠী করছে, অথবা ব্যক্তি কেন্দ্রিক প্রচারণা হচ্ছে। এই যে ভিউ ব্যবসার কথা বলছে এবং সেটাকে আমরা ক্ষেত্র বিশেষে অনেকে আয়ের উৎস হিসেবে ব্যবহার করে এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা যদি দেখি যে এই প্রচারণার ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয় আছে। আমাদের সমাজে আমরা যদি দেখি বিভিন্ন টিভিতে নিউজগুলোকে যে লোগো এবং পত্রিকার লোগোকে এডিট করে দিয়েই প্রচার করা হচ্ছে, যার ফলে এমন একটা চটকদার টাইটেল দেওয়া হয় যেটা মানুষ দেখেই এটাকে বিশ্বাস করে এটাকে প্রচারে নেমে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে এটার যে ইম্প্যাক্ট, আমরা গত এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান এবং এর পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে আমরা দেখবো যে বিভিন্ন মিথ্যা তথ্য, সেই একদম 5 আগস্টের আগে থেকেই এই যে ঢাকার উদ্দেশ্যে লং মার্চ থেকে শুরু করে বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন ছাত্র সমন্বয়কদের নাম দিয়ে এটাকে প্রত্যাহার করা হয়েছে, এরকম গুজব ছড়ানো হয়েছে। এখানে যেহেতু আপনি খুব চমৎকার করে বলছেন এবং আপনাকে থামাতে আমার সত্যি খুব খারাপ লাগছে, তারপর আমি একটা সমাধানের জায়গায় আসতেই চাই, সেই জায়গা থেকে কি বলবেন? এই ক্ষেত্রে আমাদের জনসচেতনতা অবশ্যই বাড়াতে হবে, নাগরিক সচেতনতা বাড়াতে হবে, মানুষের শিক্ষার হার, তো এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তার ভেতরে আমাদের যিনি প্রযুক্তি বিশেষজ্ঞ উনি বলেছেন, এই যে আমাদের রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ফ্যাক্ট চেকিং এর ব্যাপারটা আমার মনে হয় যে কোনো সময়ের তুলনায় এখন গুরুত্ব দিতে হবে বেশি করে, বিশেষ করে প্রত্যেকটা আমাদের পুলিশ যেভাবে নজরদারি করে, আমরা মনে করি যে আমি সোশ্যাল মিডিয়া সহ এইসব সাইবার অর্থাৎ অনলাইনে নজরদারি অত্যন্ত জরুরি। এবং যে কোনো ফেক নিউজ যখনই কোনো ধরনের উস্কানিমূলক অথবা এটা একটা সেন্সিটিভ ইস্যু, সেক্ষেত্রে নজরদারিটা খুবই জরুরি। এবং প্রয়োজনে যেটা ফেসবুকের তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা এবং তার মাধ্যমে যে কোনো সংবাদকে চ্যালেঞ্জ করা, বিশ্লেষণ করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া। মানে এই কদিনে আসলে যে কটা আমরা পরামর্শ পাচ্ছি তার ভিতরে এটা সত্যিকার অর্থে খুব অন্যতম একটা পরামর্শ যে এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে প্রযুক্তিগতভাবে অন্তত এই দিক থেকে দক্ষ হয়ে উঠতে এবং দ্রুততর সময়ের মধ্যে সেই ব্যবস্থাটা নিতে হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি এবং আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন আমাদের সঙ্গে, তিনি একই সঙ্গে অতীশ দীপঙ্কর শ্রীগান হলের প্রভোস্ট এজিএম নিয়াজউদ্দিন এবং ছিলেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানের হেড অব অপারেশন সাজ্জাদ হোসেন চৌধুরী। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। এবং আপনারা যুক্ত হতে পারেন যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। দর্শক, চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর জন্য দয়া করে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।